আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে ইনশাল্লাহ আমরা যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন অথবা বিবিএস সেকেন্ড ইয়ার আছেন অথবা যে সকল স্টুডেন্টগুলো অ্যাজ ইউজুয়াল প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্য আজ থেকে ইনশাল্লাহ ধারাবাহিক ক্লাসগুলো শুরু হবে। যেমন যারা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তারা যদি কখনও আপনারা ওয়েগ্যান্ট অথবা ওয়ারফিট অথবা কাইসুর বইটা ফলো করে থাকেন, ওটার হবে চ্যাপ্টার 10, নাম হবে কি অ্যাকুইজিশন অ্যান্ড ডিসপোজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অপরদিকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ এবং বিবিএস প্রোগ্রামে আছেন আপনাদের যে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই আছে ওটার আপনারা চ্যাপ্টার 2তে গিয়ে পাবেন প্ল্যান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস নামে। আজ থেকে ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হবে। আশা করি এটা দ্বারা আপনারা সবাই উপকৃত হবে। এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি তার একটা ওভারঅল সামারি আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কি কি? প্লান্ট অ্যান্ড অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, আর একদম লাস্টে গিয়ে যেটা করবে এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। এই জিনিসটা কীরকম? আমরা যেই 3টা টপিক নিয়ে কাজ করব সেই অনুসারে প্রিভিয়াস বোর্ডে আমাদের যেই সকল কোয়েশ্চেনগুলো আসে আমরা ওয়ান বাই ওয়ান এই সেগমেন্টে সলিউশন করব। তার মানে পুরো চ্যাপ্টারটাকে আমি 4টা সেগমেন্টে ভাগ করছি। ফাইন, আমরা যেহেতু এই টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল আমাদের আইডিয়া থাকতে হবে এই টপিকটা কী নিয়ে। এই যে জিনিসগুলো দেখছি আমরা প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অথবা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, দিস অল আর কল্ড নন কারেন্ট অ্যাসেটস। এগুলো সবগুলোকে আমরা কি বলি? এই যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোকে আমরা বলি নন কারেন্ট অ্যাসেটস। এখন আপনার মাইন্ডে আসতে পারে নন কারেন্ট অ্যাসেট জিনিসটা কি। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি কি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মিনস যেগুলোকে সহজে কী করা যায়, ইজিলি ক্যাশে কনভার্ট করা যায়, অথবা যে সকল অ্যাসেটগুলো থেকে আমরা কখনো 1 ইয়ারের বেশি ফেসিলিটিস পাই না, এগুলোকে আমরা কি বলি? কারেন্ট অ্যাসেট বলি, রাইট? কিন্তু নন কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে ওই সকল অ্যাসেটগুলো যেগুলো বিজনেসে মূলত একটা ইনভেস্ট করে থাকে প্রফিট জেনারেট করার জন্য, এটা নির্দিষ্ট আয়ুষ্কাল হিসেব করে যাতে প্রফিট গেইন করতে পারে। এই সকল জিনিসগুলোকে মূলত এখানে নন কারেন্ট অ্যাসেট বলে। তবে এখানে একটা কন্ডিশন আছে, এই অ্যাসেটগুলোকে কেউ যদি পুনরায় বিক্রির উদ্দেশ্যে যদি কী করে পারচেজ করে থাকে তাহলে এটা ওদের জন্য অ্যাসেট হিসাবে হবে না, তখন সেটা তাদের জন্য প্রোডাক্ট হিসাবে কনসিডার করা হবে। কিন্তু আমরা তো ওটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি না, আমরা ডিসকাস করতে যাচ্ছি নন কারেন্ট অ্যাসেট মূলত এগুলোকে একটা বিজনেস ব্যবহার করে কি কি সুবিধাগুলো পেয়ে থাকে অথবা এগুলার ভ্যালুয়েশনগুলো কেমনে করে থাকে আর ভ্যালুয়েশনের প্রসিডিউরটা কী কী, এই পুরো জিনিসটা নিয়ে আমাদের ম্যাথগুলোকে আমরা কাভার করতে যাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট সেগমেন্টে যাই। ফার্স্ট সেগমেন্টে কী দেওয়া আছে? প্লান্ট অ্যাসেটস। দেখেন প্লান্ট অ্যাসেটসের অনেকগুলো নাম আছে, এটাকে আপনি প্লান্ট অ্যাসেটস বলতে পারেন, কিন্তু এটা আরও 4টা নামেই পরিচিত। ফিক্সড অ্যাসেটস বলা যায়, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলা যায়, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নাম এটাকে অভিহিত করা হয়, লং টার্ম অ্যাসেটস অর লং লিভড অ্যাসেটস। এই 4টা নামে এটাকে কি করা হয়? ডিনোট করা হয়ে থাকে। তার মানে আমরা ফার্স্ট সেগমেন্টে এটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। এখানে আমরা মূলত টোটাল প্রসিডিওর মধ্যে আমরা যখন প্লান্ট অ্যাসেটস নিয়ে যখন ডিসকাস করতে যাচ্ছি আমরা কি কি জিনিসগুলো কভার করব আমাদের সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ফার্স্ট অফ অল অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন জিনিসটা কি? অর্থাৎ আমি যে জিনিসটা আমার মালিকানায় নিয়ে আসি অথবা আমি গ্রহণ করে থাকি এটাকে বলি কি আমরা অ্যাকুইজিশন। এটা পারচেস হতে পারে অথবা কনস্ট্রাকশন হতে পারে। যেমন আমি যদি বলি ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এখানে আমি 3টা জিনিস আপনাকে অ্যাকুইজিশনের ক্ষেত্রে লিখলাম। অ্যাকুইজিশন কস্ট, আপনি ধরেন একটা জায়গা কিনছেন, ওই জায়গার প্রাইস যদি হয় মনে করেন 1 crore, ধরে নিলাম আমি 1 কোটি টাকা। এখন শুধু তো আপনার জায়গাটা কিনলে হবে না, তাই না? এটার সাথে আর এডিশনাল কী কী থাকতে পারে, যেমন ধরেন রেজিস্ট্রেশন ফি থাকতে পারে, তারপর লিগ্যাল যেমন অ্যাটর্নি ফি থাকতে পারে, যেটাকে আমরা যে আমার লিগ্যাল প্রসিডিওরে যে মানুষটা আমাকে সাহায্য করবে তার জন্য একটা আমার কি দিতে হবে? অ্যাটর্নি ফি দিতে হতে পারে। অথবা যদি এমন হয় ল্যান্ডটা আমি যেই পজিশনে বা যেই শেপে নিয়েছি ওটাকে আরেকটু প্রোটেক্টিভ করার জন্য আশেপাশে আমি একটা ওয়াল দিয়ে দিলাম সিকিউরিটি পারপাসে, তাহলে এটার জন্য কি আপনার একটা আপনি আরেকটা অথবা একটা এক্সক্যাভেশন করতে হতে পারে। আপনি যেইভাবে ল্যান্ডটাকে করতে চাচ্ছেন ওই ফর্মটি ফিরে আসার জন্য এই ল্যান্ডটা কেনা থেকে শুরু করে যতটুকু কস্ট হবে না সবগুলো মূলত আপনার অ্যাকুইজিশন কস্টের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। হতে পারে এটা যেমন ধরেন বিল্ডিং হতে পারে। ল্যান্ডেরটা তো আশা করি একটু আপনি ব্রিফ আইডিয়া পেয়ে গেছেন। এবার আমি যদি বলি বিল্ডিং, ধরেন এটা দুইভাবে হতে পারে। আপনি বিল্ডিং সরাসরি
পারচেজ করছেন কারো রেডিমেড তৈরি থেকে, অথবা আপনি নিজ থেকে একটা কনস্ট্রাকশন করতে যাচ্ছেন, দুইভাবে হতে পারে। এটাকে আমরা ভ্যালুয়েশন কেমনে করব? ধরেন আপনি যখন বিল্ডিংটা নিজে যখন পারচেজ করতে যাচ্ছেন, রেডিমেড একটা বিল্ডিং, হ্যাঁ নিয়ে নিছেন, এখন যদি মনে হয় এটা নেওয়ার পরে কিছু জায়গা আপনার রিপেয়ার করা দরকার, অথবা ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আপনার একটা পরিবর্তন করা দরকার, এটা কেনার পর থেকে ইন্টেরিয়র ডিজাইন মানে আপনার ইচ্ছা মতো করা পর্যন্ত যতটুকু কস্ট এখানে ইনক্লুডেড থাকবে, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাট একুইজিশন কস্ট। এটাকে আপনি কী হিসাবে করতে পারেন? একুইজিশন কস্ট হিসাবে মাথায় রাখতে পারেন। ইকুইপমেন্টের ক্ষেত্রে সেম, বাকিটা আমরা আমাদের নেক্সট সেগমেন্টে গিয়ে ডিটেলস এটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটস, কোনো এই যে বললাম কোনো একটা বিল্ডিং ধরুন আপনি নিজের মতো করে একটা জায়গা কিনলেন, জায়গা কেনার পর বিল্ডিংটা বিগিনিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত যতটুকু কস্ট হবে, যদি এমন হয় ওই বিল্ডিংটা তৈরি করতে গিয়ে আপনার লোনের প্রয়োজন হয়েছে, লোন সহ লোনের ইন্টারেস্ট সহ যতটুকু পর্যন্ত কস্ট হবে সবগুলোর মধ্যে কি হবে? ইনক্লুডেড হবে। এখন আমরা যদি কোনো একটা সেলফ কনস্ট্রাক্টেড যদি জিনিস করতে যাই, এই ক্ষেত্রে যদি কখনো ইন্টারেস্ট কস্টের ব্যাপারটা আসে, তবে এই হিসাবটা হবে একটু অন্যরকম। তা কেন অন্যরকম একটু আমি আপনাকে বলি। ধরেন আপনার বিল্ডিং প্রসিডিউরের ক্ষেত্রে টোটাল 1 ইয়ার সময় লাগছে, আপনি 1 ইয়ার পর্যন্ত যতটুকু ইন্টারেস্ট কস্ট দিবেন এগুলো সবগুলো আপনি তখন অ্যাসেটের সাথে অ্যাড করে দিবেন। বেসিক্যালি এখানে আমরা জানি কি অ্যাকুইজিশন কস্ট জিনিসটা হচ্ছে এমন একটা সম্পদ, কেনার পর থেকে বিজনেসে আনা পর্যন্ত যতটুকু খরচ হবে সবগুলো মিলে আমরা কি বলি? অ্যাকুইজিশন কস্টটা বলি। তবে ইন্টারেস্টের ক্ষেত্রে ধরেন আপনি ইন্টারেস্ট নিয়েছেন 5 ইয়ার্সের জন্য, এখন 5 ইয়ার্সের মধ্যে দেখছেন 1 ইয়ার পর্যন্ত টোটাল বিল্ডিংয়ের কাজটি কমপ্লিট হয়ে গেছে। 1 ইয়ার পর্যন্ত আপনি যতটুকু ইন্টারেস্ট দিবেন সবগুলো কোথায় আসবে? এই অ্যাকুইজিশন কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে বাকি 4 বছরের যে একটা ইন্টারেস্ট কস্ট আছে এটা কিন্তু এর সাথে অ্যাড হবে না। এগুলো তখন আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা করি, ওখানে একটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা নন অপারেটিং কি ইউজ করি? এক্সপেন্সেস ইউজ করি না? ওখানে তখন প্রতি মাসে মাসের হিসাবটা একদম বছর শেষে আপনার ওখানে দেখাই দিবেন। এটা অন্য ব্যাপার, এটা আমরা ম্যাথে গেলে দেখতে পারবো। জাস্ট একটা তো আমরা একটু বেসিক কনসেপ্টগুলো নিচ্ছি। এখন অ্যাকুইজিশন করার পর আপনি এটাকে ভ্যালুয়েশন কেমনে করবেন? এখন প্রত্যেকটা সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ আয়ুষ্কাল থাকে যেটা আপনাকে ফেসিলিটিস দিবে। যেমন ধরেন আপনি যখন কোনো একটা শোরুম থেকে যখন জিনিস কিনেন, একটা ওয়ারেন্টি কার্ড থাকে না? 1 ইয়ার বা 2 ইয়ার্স, দ্যাট মিনস ওটার এস্টিমেটেড লাইফ আপনার হিসাব করতে হবে যতটুকু পর্যন্ত আপনাকে ওয়ারেন্টিটা দেওয়া হয়েছে ঠিক ততদিন পর্যন্ত। তাহলে এটা আপনি এখন প্রতি মাসে কত টাকা করে খরচ হয় বা প্রতি বছরে কত টাকা করে খরচ হয়, প্লাস এখান থেকে আমার প্রতি বছরের ইনকামটা কত। বিজনেস তো প্রত্যেকটা জিনিসের মধ্যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই দুটা জিনিসকে প্রপারলি হিসাব করতে হয়। কারণ কেন? যদি সেটা কখনো লং টাইম ইনভেস্টমেন্ট হয়, এই ক্ষেত্রে তাদের পেব্যাক পিরিয়ডটা জানার খুব দরকার। আমি যে এখন একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে যাচ্ছি, এটা আমার কতদিনে রিটার্ন আসবে, বা এই প্রজেক্টটা আমার জন্য প্রফিটেবল হবে কি না, এই প্রত্যেকটা জিনিস ওরা যখন ইভ্যালুয়েট করতে যায় এই ক্ষেত্রে কিছু মেথড ইউজ করে। এখানে কয়েকটা মেথডে দেওয়া আছে: ক্যাশ ডিসকাউন্ট, ডেফার্ড কন্ট্রাক্টস, লামসাম, আদার ভ্যালুয়েশন মেথড। মানে এটা যে কোনো একটা মেথডে গিয়ে ওরা ওদের সুবিধা মতো ভ্যালুয়েশনটা করবে। আর কস্ট সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশন, যেমন ধরেন আপনি তো ইনিশিয়ালি জিনিসটা নিয়ে নিছেন, জিনিসটা নিয়ে নেওয়ার পর থেকে পরবর্তী যতটুকু খরচ হবে, আমি এটা যখন বুঝিয়েছিলাম আপনাদেরকে তখন বললাম, ধরেন আপনি একটা জিনিস পারচেস করছেন, পারচেস করার ওটাকে রিপেয়ার করতে হচ্ছে, বা আমি ল্যান্ড নিয়ে বললাম আশেপাশে একটা কী করতে হবে, এক্সকাভেশন করতে হতে পারে, একটা ওয়াল দিতে হতে পারে, অথবা ওটার জন্য আরও নতুনভাবে কোনো সেট আপ করতে যাচ্ছেন। এই যে পরবর্তী যতগুলো কস্ট আছে সবগুলোকে বলা হয় কস্ট সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশন। ধরেন রিটেন প্রাইস যেটা আছে, রিটেন প্রাইসের বাইরে এডিশনাল যতগুলো প্রাইস থাকবে, রিটেন প্রাইস মানে কোনটা? যেটা কাগজে কলমে আপনি ইনোভেশন বা আপনার ডেকোরেশন করার আগে যেটা লিখিত মূল্যতে নেন, এটাকে বলা হচ্ছে কি আপনার অ্যাকুইজিশন। এর বাইরে এটাকে আরেকটু পরিপূর্ণতা দেওয়ার জন্য যে একটা এডিশনাল এক্সপেন্সেস থাকে, এটাকে আমরা বলি কি কস্ট সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশন। মানে অ্যাকুইজিশনের পরবর্তী যতটুকু খরচ হয় সবগুলো। যেমন এটাকে আমি ছোট্ট একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আপনি একটা মেশিন পারচেস করছেন, ভালো করে খেয়াল করেন, এটা আপনি বাহিরের দেশ থেকে নিয়ে আসছেন, এটার পারচেস প্রাইস হচ্ছে মনে করেন 1 লাখ টাকা। এখন এটা তো এখানে অটোমেটিক্যালি আসবে না, এটা আসার জন্য কি হতে পারে? ফ্রেটিং হতে পারে, অথবা শিপিং ইন্স্যুরেন্স হতে পারে, অথবা আপনার ট্রান্সপোর্টেশন যেটাকে ফ্রেট ডক চার্জ হতে পারে, ইম্পোর্ট ডিউটি হতে পারে। যতগুলো আছে সবগুলো মিলে আপনার ধরেন এডিশনাল ইনকাম এক্সপেন্স হচ্ছে কত? 50,000। তাহলে আপনি দেখেন যেটার অ্যাকুইজিশন প্রাইস, এরপর ধরেন ইনস্টলেশন আছে আরও 10,000 টাকা ধরে নিই,
এটা তো আমাদের বিজনেস আনতেছি ইউজ করার জন্য, এটাকে আমি ইনস্টলেশন হিসেবে ধরি। তাহলে 1 লাখ কত হলো? 60,000 টাকা। এখানে একুইজিশন প্রাইস হচ্ছে কত? 1 লাখ, যেটাকে আমরা রিটেন প্রাইস বলি। এটাকে বিজনেস এনে ব্যবহার উপযোগী করার জন্য আর যতগুলো কস্ট গেছে না, এটাকে বলা হচ্ছে কি সাবসিকুয়েন্ট একুইজিশন। এটা তো মূলত মেশিনের ক্ষেত্রে জিনিসটা এরকম হচ্ছে, ল্যান্ডের ক্ষেত্রে বা বিল্ডিংয়ের ক্ষেত্রে রিপেয়ার থেকে শুরু করে মডার্নাইজেশন থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত যতগুলা কস্ট হবে সবগুলোকে বলা হচ্ছে মূলত কি কস্ট সাবসিকুয়েন্ট একুইজিশন। এখন আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসের একটা লাইফ এস্টিমেশন থাকে, অর্থাৎ একটা জিনিসকে আপনি কত বছর ইউজ করতে পারবেন। ধরেন আপনি যদি আপনার বাসার যে একটা রেফ্রিজারেটর আছে বা যে একটা ফ্রিজ আছে ওটার কথা বলেন, আপনাকে ওখানে বলা হয় ওখানকার কম্প্রেসর যেটা আছে এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি। তার মানে এটাই তো সব কিছু 10 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে। এখন আপনি কিভাবে হিসাব করেন তখন এটাকে? তার মানে আমি যদি এখন 50,000 টাকা দিয়ে একটা যদি রেফ্রিজারেটর কিনে আমাকে যদি ওয়ারেন্টি দেওয়া হয় 10 ইয়ার্স, আমি যদি এখানে একটা মেথড, এখানে অনেকগুলো তো মেথড আছে ডেপ্রিসিয়েশনের, অবশ্যই নির্ণয় করার জন্য অনেকগুলো কি থাকে মেথড থাকে না, এই সবগুলা মূলত এখানে দরকার হচ্ছে, এখানে একটু বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে। তাহলে পার ইয়ারে কত টাকা করা হয়? 5,000 টাকা করে আপনার ডেপ্রিসিয়েশন, মানে ব্যবহার করার ফলে মূল্যটা কি হয়ে যাচ্ছে? হ্রাস হয়ে যাচ্ছে। তার মানে এটা থেকে 10 বছর পরে আপনার আয়ুষ্কাল যখন শেষ হবে তখন নতুনভাবে আরেকটা কি করতে হবে? সেম জিনিস আপনার পারচেস করতে হবে। তো বিজনেসের ক্ষেত্রে যে কাজটি করা হয় প্রতি বছরে যে কস্টটা ওরা বাদ দিয়ে দিবে এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটা কেন বাদ দেওয়া হয়? এটা ইনকাম থেকে একটা টাকা ওরা সাইড করে রাখে, যাতে 10 বছর পর ওরা যদি আরেকটা অ্যাসেট নিতে যায় যাতে ওদের কোনো লোন নিতে না হয়, বা এখান থেকে যে আউটপুটটা ওরা পাচ্ছে ওটাকে ইভ্যালুয়েট করার ফলে ওদের যাতে কিনতে কোনো লিকুইডিটি অ্যামাউন্টের শর্টেজ না হয়। এই জন্য ওরা মূলত এই ডেপ্রিসিয়েশনটাকে এখানে ইউজ করে নির্দিষ্ট আয়ুষ্কাল অনুসারে। এটার সাথে ধরুন প্রফিট অ্যান্ড গেইন সবগুলো হিসাব করবেন। যদি দেখেন আমার 50,000 টাকা দিয়ে আমি যদি মনে করেন 1 লক্ষ টাকা বা 70,000 টাকা সুবিধা পাই, তার মানে 50,000 টাকা বাদ দিয়ে যে 20,000 টাকা আছে এটাই আমার জন্য গেইন, ওকে, এটাই বা প্রফিট আমার। ঠিক সেম। অথবা এমন হলো একটা ল্যান্ড আমি নিলাম, যখন নিয়েছে তখন দাম ছিল ধরুন 50 লাখ, সব আদার্স এক্সপেন্স মিলে আমার হয়ে গেল 10 লাখ। এখন এটা 10 ইয়ার্স পরে হয়ে গেল মনে করেন 5 crore। তাহলে আপনি খেয়াল করে দেখেন 10 ইয়ার্স বা 5 ইয়ার্স কোন একটা কিছু আমরা ধরি, হোয়াট এভার, এই যে ভ্যালুয়েশনটা হয় এইভাবে মূলত আমরা কাজগুলো করবো এখানে ফিক্সড অ্যাসেট নিয়ে। তারপর একদম সবার লাস্টে ডিসপোজাল। ধরেন একটা জিনিসের যখন এস্টিমেশন লাইফ যখন শেষ হয়ে যায় এটা লাস্টে কি করা হয়? আমরা অনেক সময় ধরুন ওই যে রেফ্রিজারেটর এক্সাম্পল দিয়েছিলাম আমি আপনাদেরকে, দাম যদি কমে যায় আপনি সেকেন্ড হ্যান্ড যদি একটা নিতে চান যতটুকু পান ততটুকু বিক্রি করে দিয়ে আর একটা নতুন থেকে নিই, এটাকে বলে স্যালভেজ ভ্যালু, যেটাকে ভগ্নাবশেষ মূল্য বলা হয়। বছর শেষে নির্দিষ্ট সময় ইউজ করার পর আমরা যখন কোনো জিনিসটাকে যখন সেল করে দিই আমরা যে অ্যামাউন্টটা পাই এটাকে আমরা কি বলি? স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি এটা আরও কিছুদিন ইউজ করবেন, অথবা এটাকে রিপেয়ার করে কি লং টাইম আর একটু সুবিধা নেবেন, নাকি আপনি যদি মনে করেন ওটাকে সেলস করে দেওয়া উচিত যদি ট্রাভেল দেয়, ইটস আপ টু ইউ। এটাকে আমরা কি করব টোটাল প্রসিডিউরটা এখানে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তার মানে একটা সম্পদ শুরু থেকে শুরু করে কি কি করতে হবে পুরো জিনিসটা আমাদের ম্যাথের আঙ্গিকে যদি বলি, আমি ম্যাথটাকে আমরা করার সময় এই স্টেপগুলোকে মাথায় রেখে করব। এবার আসেন ক্লাসিফিকেশন অফ প্লান্ট অ্যাসেটস। এখন আমরা আস্তে আস্তে আমাদের মেইন টপিকের দিকে যাচ্ছি, যে আমরা যে ম্যাথ করব ম্যাথটা আমরা কেমনি ইভ্যালুয়েট করবো এখানে। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় কোনো একটা ল্যান্ডের ভ্যালুয়েশন করতে, তাহলে আপনি কি করবেন? দেখেন কি কি করতে হবে আপনার। ফার্স্ট অফ অল আপনার ল্যান্ডের একটা কি থাকবে, একটা ক্যাশ প্রাইস তো থাকবে। আপনি কত টাকা দিয়ে কিনছেন যেটাকে আমরা বলি একুইজিশন কস্ট। একটু আগে আমরা যেটা বললাম এটা হচ্ছে কি একুইজিশন কস্ট একটা থাকে না, মানে লিখিত মূল্য, এটাকে আমরা বলতেছি কি ক্যাশ প্রাইস। তাহলে একটা ল্যান্ডের যখন আমরা ভ্যালুয়েশন করব তখন আমার ফার্স্ট অফ অল আমার যেটা ক্যাশ প্রাইস বা রিটার্ন প্রাইস আছে আমি সেটাকে ফোকাস করব। ধরে নিলাম এটা 1 লাখ, এটা জাস্ট একটা অ্যামাউন্ট আমি আমার মতো করে সুবিধা করে দিলাম। এখন আপনি যে ল্যান্ডটা নিছেন আমাদের লিগাল অনুসারে ল্যান্ডের যদি মালিকানাটা আপনি নিয়ে নিতে চান আপনি একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না? দেখেন এই 1 লক্ষ টাকা জিনিসের জন্য আপনার আবার একটা কি দিতে হচ্ছে? রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফিস ধরে নিলাম এটা 10,000। এখন আপনাকে রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে লিগালি যেই মানুষটা হেল্প করবে ওটাকে আপনি কি বলেন? অ্যাটর্নি ফি। ওটা নিলেন 5,000 টাকা। এখন
ল্যান্ড নেওয়ার পরে আপনার যদি মনে করা হয় হয় এটাকে একটু আপনার এক্সকেভেশন দরকার বা যে প্রসিডিওর আছে এটা ঠিক নেই, এটাও আপনি অ্যাড করেন। এক্সকেভেশন খনন করছেন আপনি এটাতে, তাহলে এটা কত হচ্ছে, ধরে নিলাম এটা 10,000। আদার যতগুলা ধরেন আপনার এখন ল্যান্ডের চারপাশে একটা কি দেওয়া হচ্ছে আপনার, কি করতে হচ্ছে আপনার, ওই একসাথে ওয়াল দিতে হচ্ছে। আপনি এটাকে নেন, আপনি একটা ওয়াল দিচ্ছেন, এটার পাশে এটা দেন। তাহলে দেখেন আমার লিখিত প্রাইস যেটা আছে, আমি এখানে বেসিক্যালি আপনাকে ট্রাই করতেছি এই দুটা জিনিসকে একসাথে দেখানোর জন্য, কারণ এটা দুটাই কাছাকাছি। ল্যান্ড মানে হচ্ছে আমি যে লিখিত প্রাইস বা একুইজিশন প্রাইস যেটা আছে এটাকে বলছি আমি ল্যান্ড প্রাইস। এবার দেখেন ল্যান্ড ইমপ্রুভমেন্ট দেখছেন, আমি ল্যান্ডটা যে অবস্থানে নিয়েছি ওখান থেকে যদি আমি এক্সক্যাভেশন এবং ওয়ালের যে এই দুটো জিনিস কথা বললাম, এক্সক্যাভেশন অ্যান্ড ওয়াল, এই দুটো হচ্ছে মূলত ল্যান্ড ইমপ্রুভমেন্টের একটা সেগমেন্ট। আমি নিয়ে নেওয়ার জন্য ধরেন আমার লিগাল ফি আসছে সাপোজ কত, 1,15,000, রাইট। এখন আমার ল্যান্ড ইমপ্রুভমেন্টের জন্য কত আসে আরো 20,000, তাহলে সবগুলো মিলে আমার প্রাইসটা কত হয়ে গেল, 1,35,000। এবার ইন শর্ট আমি যদি আপনাকে বলি, আপনি যখন ল্যান্ডে যখন ভ্যালুয়েশন করবেন তখন মূলত ল্যান্ড কেনা থেকে শুরু করে ইমপ্রুভমেন্ট পর্যন্ত যতটুকু কস্ট আসবে না, সবগুলো মিলে একত্রিত করে যে অ্যামাউন্টটা হবে এটা হবে আপনার জন্য কি কস্ট অফ ল্যান্ড। আশা করি এখানে আর কোনো কারো সমস্যা থাকার কথা নয়। জাস্ট আমি এখানে ল্যান্ড এবং ইমপ্রুভমেন্টটাকে একটু আলাদা করে দেখাইছি আপনাকে। এটাকে যদি আপনি ম্যাথের সুবিধাতে যদি মনে করতে যান, আমি আপনাকে একটা কমন টেকনিক দিতে পারি। এটা হচ্ছে একটা ল্যান্ড পারচেস করা থেকে শুরু করে একদম ফাইনাল উপযোগী পর্যন্ত যতটুকু কস্ট হবে সবগুলো মিলে যেটা হবে এটা হবে টোটাল ল্যান্ড কস্ট। আশা করি এটাতে আপনাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আসেন বিল্ডিংয়ের ক্ষেত্রে। আমরা যদি বিল্ডিংয়ের ক্ষেত্রে বলি, আমি বলেছিলাম আপনাকে আমরা বিল্ডিংকে আমরা দুইভাবে কি করতে পারি, কস্টটাকে ইভ্যালুয়েশন করতে পারি। দুইভাবে মানে কেমনে, একটা হচ্ছে এখানে আরেকটা এখানে দিই আমি। একটা হচ্ছে আমি যদি পারচেজ করি, আরেকটা হচ্ছে আমি যদি কনস্ট্রাকশন করি বা এটাকে আমি যদি নিজেই তৈরি করি। একটা হচ্ছে নিজে কনস্ট্রাক্ট করা, আরেকটা হচ্ছে কি করা, আমার নিজে পারচেজ করে। অনেক সময় কি হয়, অনেকে বিল্ডিং বিক্রি করে দিচ্ছে। আপনি ভাবলেন আপনার বিজনেসের জন্য এই বিল্ডিংটা লোকেশন অনুসারে খুবই বেশি প্রফিটেবল হতে পারে, আপনি এটা কিনে নিলেন। তাহলে এটাকে আপনার ভ্যালুয়েশন হবে, আপনার প্রথমে যেটা আসবে পারচেজ যখন করবেন তার একটা ক্যাশ প্রাইস থাকবে, এটা তো আসবেই আসবে। এবং এটাকে আপনার নামে ডকুমেন্টেশন পারপাসে যতগুলা কস্ট থাকবে সবগুলো, আমি এটাকে জাস্ট ডকুমেন্টেশন অথবা লিগ্যাল ফিস নামে অভিহিত করতেছি। ডকুমেন্টেশন অথবা লিগ্যাল ফিস, কারণ অন্যের জিনিস যখন আপনি নেবেন এটাকে তো আপনার নামেই করে নিতে হবে, তাই না? এটার জন্য আপনার যতটুকু এক্সপেন্সেস হবে সবগুলো এখানে অ্যাড করতে হবে। এরপরে এখন আপনি যদি মনে করেন এই বিল্ডিংটা যে স্ট্রাকচারে আছে বা যেই ডিজাইনে আছে ওই ডিজাইনটা আপনার কাছে মন মতো হচ্ছে না, হালকা একটু রিকনস্ট্রাক্ট করা দরকার, অথবা রিপেয়ার করা দরকার, অথবা আরেকটু এটাকে মডিফিকেশন করা দরকার। এটাকে আমি ধরে নিলাম রিপেয়ার অথবা হতে পারে মডিফিকেশন, যা সুবিধা হয় আপনার জন্য যেইভাবে বুঝেন। তার মানে দেখেন একটা বিল্ডিং কেনা থেকে শুরু করে একদম ফাইনালাইজ মানে আপনার ডিজাইন হওয়ার আগ পর্যন্ত যতটুকু প্রাইস থাকবে সবগুলো অ্যাড করার পর যে ভ্যালুয়েশনটা হবে এটা হবে কি কস্ট অফ বিল্ডিং। এটা যদি আপনি পারচেজ করেন, এখন আপনি যদি কনস্ট্রাক্ট করেন না, যেদিন থেকে এটাকে তৈরি করা শুরু করবেন, যেদিন থেকে এটা তৈরি করা শুরু করবেন ওই দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু কস্ট আসবে সবগুলো এখানে অ্যাড করবেন। শুধুমাত্র একটা জায়গায় ভিন্ন হবে, এটা হবে ইন্টারেস্টের ক্ষেত্রে। এই কনসেপ্ট একটু মাথায় রাখবেন দয়া করে। ইন্টারেস্ট জিনিসটা কেন ভিন্ন হচ্ছে, কারণ হচ্ছে ইন্টারেস্ট এটা ডিপেন্ড করে আপনার বিল্ডিংয়ে নেওয়ার সময় করার সময় যদি আপনি লোনটা নিয়ে নেন, ধরেন আপনাকে দেওয়া হয়েছে 10 ইয়ার্স লোন, আপনি 10 ইয়ার্সের জন্য লোন যদি বলা হয় পার মান্থে আপনাকে ধরেন 10% করে ইন্টারেস্ট দিতে হয়। এখন আপনি দেখলেন আপনার বিল্ডিংটা 2 ইয়ার্সের মধ্যে হয়ে গেছে, ভালো করে খেয়াল করেন, কিন্তু আপনি তো লোন নিয়ে রাখছেন কত বছরের জন্য, 10 বছরের জন্য। এখন 2 বছরের মধ্যে আমি যতটুকু ইন্টারেস্ট ক্যারি করব, মানে আমার বিল্ডিংটা তৈরি হওয়া পর্যন্ত যতটুকু কস্ট আমি ইন্টারেস্ট পারপাসে ক্যারি করব সবটা কিন্তু বিল্ডিং কস্টের মধ্যে ঢুকে যাবে। তাহলে বাকি 8 বছরের যে একটা ইন্টারেস্ট চার্জ থাকে এটা তখন আর এখানে আসবে না। টোটাল ইভ্যালুয়েশনের পর যেটা আসবে এটা হবে টোটাল কস্ট অফ বিল্ডিং। অন দ্য আদার হ্যান্ড এই বাকি 8 বছরের যে একটা ইন্টারেস্ট চার্জ নামে আমরা লিখব
এটা যাবে আপনার কোথায়, নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে গিয়ে। আমরা তখন সেটা বিজনেসের মধ্যে যে একটা ইনকাম স্টেটমেন্ট করে থাকি, ওখানে গিয়ে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা এটাকে দেখিয়ে দেবো। এই হচ্ছে মূলত বিল্ডিং অ্যাকুইজিশনের কি একটা প্রসিডিউর। কাইন্ডলি এই টেকনিকগুলো একটু ভালোভাবে কনসেপ্টগুলো মাথায় নেন। এই ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আপনি বুঝে নেবেন। তাহলে বিল্ডিং যদি হয়, ইকুইপমেন্ট, কোনো একটা যদি ইকুইপমেন্ট আমরা পারচেস করি, এক্ষেত্রে আমি আপনাকে মনে রাখার জন্য একটা কমন টেকনিক দিই। আপনি আমার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি কখনো করে থাকেন ক্লাসটা, ওখানে আপনি একটা টেকনিক দেবেন, এটাকে আমি বলি স্টোরি অফ চায়না। আপনি ইকুইপমেন্টের ভ্যালুয়েশনের জন্য আপনি আমার এই কনসেপ্টটা বা টেকনিকটা মাথায় রাখতে পারেন। স্টোরি অফ চায়না জিনিসটা কি দেখেন, ধরেন আমি একটা ইকুইপমেন্ট পারচেস করলাম, কোথেকে পারচেস করতেছি আমি দেখেন, চায়না থেকে আমি নিয়ে আসতেছি ইকুইপমেন্ট পারচেস করলাম। এটা ধরেন এটা পারচেস প্রাইসটা কত, বা ক্যাশ প্রাইস যেটাকে বলি আমরা, পারচেস প্রাইস নিলাম আমি ধরেন 1 লাখ, রাইট। এখন চায়না থেকে যে আমার জিনিসটা যে নিয়ে আসবো, এটা তো এমনি এমনি আসবে না। তার জন্য আমার একটা কি করতে হবে, ফ্রেট ইন, জাহাজ ভাড়া দিতে হবে। এখন জাহাজ ভাড়া তো না হয় দিলাম, কিন্তু জাহাজ ভাড়া দেওয়ার আগে আমার মাথায় রাখতে হবে, আমার এত দামি টাকার জিনিস যদি কোনো কারণ যদি অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য আমি করলাম কি, একটা শিপিং ইন্স্যুরেন্স করলাম। ভালো করে খেয়াল করেন, আমি আমার মেশিনের জন্য একটা কি করলাম, শিপিং ইন্স্যুরেন্স ফর ইকুইপমেন্ট, অথবা ইকুইপমেন্ট আপনি দিলেন, এটার ইকুইপমেন্ট প্রাইস ধরেন আপনি 5000 টাকা, যাতে আমার জিনিসটা এত টাকার জিনিসটা যাতে আমার কাছে নিরাপদে আসে। এরপর আমার কি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট অথবা ফ্রেটিং, জাহাজ ভাড়া দিলাম মনে করেন 3000 টাকা। অপরদিকে চায়না থেকে যখন এই জিনিসটা আসবে, তাহলে নিশ্চয় আমার বন্দরে আসবে, এটার জন্য আমি একটা কি করলাম, ডক চার্জ দিলাম। আপনি জাস্ট একবার ইমাজিন করেন চায়না থেকে জিনিসটা কেমনে আসতেছে, ডক চার্জ দিলেন। এখানে আসার পর গভর্নমেন্ট একটা আমাদেরকে কি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এটাকে আপনি বলেন কি, ইম্পোর্ট ডিউটি। আবার দেখেন, বন্দর থেকে ইম্পোর্ট ডিউটি দেওয়ার পর আপনার জিনিসটা লিগালি ভ্যালিড হয়ে গেছে, যার কারণে এখান থেকে সরাসরি আমি বিজনেসে নিয়ে যাব। এখন বন্দর থেকে যে আমার জিনিসটা তার অটোমেটিক্যালি হেঁটে হেঁটে আসবে না, তার জন্য ওখানে কিছু মানুষের সাহায্যে আমাকে তো তুলে দিতে হবে গাড়িতে, তাই না? এটাকে আমরা কি বলি, ওয়েজেস। আপনি ওদের একটা মজুরি দিয়েছেন, দেখেন এই মজুরিটা কিন্তু কিসের জন্য দিচ্ছেন আপনি, এই 1 লক্ষ টাকার জিনিসটাকে আপনি আনার জন্য যতগুলো খরচ করতেছেন সবগুলো আসতেছে। ওয়েজেস দিলেন মনে করেন 1000 টাকা, রাইট। এখন ওয়েজেস আপনি দিয়ে দিচ্ছেন। এখন ওয়েজেস দেওয়ার পর ট্রান্সপোর্টেশন কস্ট আমি যেহেতু জাহাজ ভাড়া একবার দিতেছি, আপনাকে যদি এটা জাহাজ ভাড়া হিসেবে আপনি দিতে পারেন, অথবা নর্মালি ট্রান্সপোর্টেশন রাখলেও হয়ে যাবে। এখন আপনার বিজনেস আনার পরে এটা তো এমনি এমনি কাজ করবে, এটাকে কি করতে হবে, ইনস্টলেশন করতে হবে, ইনস্টলেশন কস্ট। আমি এটাকে নিলাম 5000 টাকা। দেখেন তাহলে ইকুইপমেন্টের ভ্যালুটা কেমন হয়, 1 লক্ষ টাকা, 5000, 8000, 13000, 18000, 19000, 19 আর 5 কত, 24000। তাহলে টোটাল কস্ট হলো আমার 1,24,000। এটাই হচ্ছে কস্ট অফ আপনার ইকুইপমেন্ট। আমি আরেকটু জাস্ট রিচেক করে নিচ্ছি, 10,000, 15, 18, 19, 19 আর 5 24,000। তাহলে দেখেন আমার রিটার্ন প্রাইস হচ্ছে কত, 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার জিনিসটাকে আমার বিজনেসে এনে ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত টোটাল যে কস্টিংটা হবে, এসব টাকা বলা হচ্ছে কি, কস্ট অফ ইকুইপমেন্ট। আশা করি আপনাদের এখানে বা এগুলো ভ্যালুয়েশন ইনশাল্লাহ কারো কোনো তেমন সমস্যা হবে না। আশা করি প্রসিডিউরটা সবাই বুঝছেন। এটাকে মনে রাখার সুযোগ হচ্ছে চায়নার গল্পটা মনে মনে আপনি একবার কল্পনা করে দেখেন, ওখান থেকে জিনিসটা কিনছেন তো হেঁটে হেঁটে তো আসবে না, জাহাজে করে আসবেন, তো এখন আনার সময় তো ডুবে যেতে পারে। এটার জন্য আপনি এটা কী করলেন, শিপিং ইন্স্যুরেন্স করে ফেললেন, যাতে যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায়, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি একটা কি পেয়ে যান, কাভারেজ পেয়ে যান। জাহাজ ভাড়া দিচ্ছেন, জাহাজ ভাড়া তাহলে আমাদের মনে করেন চিটাগং বন্দরে আসে ডক চার্জ দিচ্ছেন, এরপর ওখানে কি সরকারকে একটা ট্যাক্স দিচ্ছেন, ইম্পোর্ট ডিউটি দিচ্ছেন। এবার এটাকে প্রসিডিওর করে আপনার বিজনেসে পাঠানোর জন্য একটা ওয়েজেস লাগছে, ওরা তুলে দিছে গাড়িতে এসে XYZ ওয়েজেস দিলেন। এরপরে বিজনেসে নিয়ে আসার পর এটাকে আপনি প্রতিস্থাপন করলেন ব্যবহার উপযোগী করার জন্য। এই সবগুলো মিলে হচ্ছে কি ইকুইপমেন্টের কস্ট। অর্থাৎ একটা ফিক্সড অ্যাসেটকে আপনি পারচেজ করার পর থেকে বিজনেস আনা পর্যন্ত যতগুলো কস্ট থাকবে, দ্যাট উইল বি ইনক্লুডেড অ্যাজ অ্যান ইকুইপমেন্ট কস্ট। আশা করি ইনশাল্লাহ এই হচ্ছে মূলত একটা বেসিক কনসেপ্ট। আমরা যে নন কারেন্ট অ্যাসেট নিয়ে যতগুলো আমরা হিসাব করি না, এই সবগুলোকে আমরা কেমনে ইভ্যালুয়েট করব বা কেমনে ভ্যালুয়েশন করব, জাস্ট এই বেসিক কনসেপ্টটা যদি আপনি মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনার ম্যাথ আর কোনো কি সমস্যা হবে না। টিল দেন ভালো থাকবেন, সালাম আলাইকুম।